গতদিন আমরা শুধুমাত্র এই কয়টা ভ্যালিডেট করছিলাম পিএইচপি। এখন মোহাম্মদ ভাই যেটা চাচ্ছে সেই ভ্যালিডেশনটা আমরা আগে যেটা করে আসি সেটা হচ্ছে জেএস ভ্যালিডেশন দেখে নিই, জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন, jQuery ভ্যালিডেটর, jQuery ভ্যালিডেটরটা খুব সুবিধার হবে এখানে ইমপ্লিমেন্ট করা। আমার মনে হয় বাদ বাকি সবাই জানে, ডেমো আছে। গিটহাবে অবশ্যই যাব, ডাউনলোডসে যাব। ডাউনলোডসে গেলেও গিটহাবে নিচে, গিটহাবের থেকে আমরা লেটেস্ট ভার্সন যাই, যে কোনো একটা ভার্সন ডাউনলোড করি। এটাই জিপ ডাউনলোড করি। টেস্ট এখানে রেখে দিই। আমি এটা জাস্ট প্র্যাকটিসের জন্য করতেছি, তো এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। প্র্যাকটিস শেষ হোক, তারপরে কোড কিন্তু এখনও কোনোটাই অর্গানাইজড না, জাস্ট দেখাচ্ছি কি কি ছোটো ছোটো জিনিস আমাদের কাজে লাগবে। ডেমো এখানে আছে, ডেমো থাক। আমরা অবশ্য ডেমো একটা যে কোনো একটা ডেমো বের করি, ইন্ডেক্স এটা বের করি। এই যে যেরকম একটা নিচে আর একটা দেখাচ্ছে কত সুন্দর করে, আমি যদি এটাতে ক্লিক করি সবগুলো দেখাচ্ছে পাশে পাশে, বা একটা নিচে একটা। আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব। জাস্ট ওইখান থেকে কোডটাকে নেই, যে কী কী করছে ওরা, কাজগুলোকে ধরতে হবে, তো আমাদের দেখতে হবে কি কি কাজ করছে ওরা। কে আসলো আবার? কাজগুলোকে নেই। এখন কোথায় ওপেন করলাম? এটা এখানে দেখি jQuery লাগবে আমাদের, jQuery validate.js লাগবে, আরও লাগে। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্টপ, আবার স্ক্রিন শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন? স্ক্রিনে এখনো, জি ভাই এখন দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমরা এখান থেকে দেখে নিই, ডেমো এখানেও দেওয়া আছে, যদি এখান থেকে দেখতে চাই ডাউনলোড না করে সেটাও পারবো। ইন্ডেক্স আমরা দেখে নিই, কাস্টম মেসেজ ডেমো, এখানে দিছে ভ্যালিডেট, দিছে jQuery, দিছে আর কি, আর কিছু কোড লিখছে ওরা। কোথায়? এখানে কিছু কোড লিখছে, আমরা কোডগুলো লিখবো, দেখি কি কি করা যায়। এখানে যাই, ডেমোর মধ্যে না গিয়ে টেস্টে যাই, গিয়ে দেখি ভ্যালিডেট পাইছি, নিয়ে যাই। মেথডটাও আমরা নিব, তার মানে এটার মিন এবং এটার মিন নিয়ে যাব, নিয়ে আমাদের টেস্টের আপাতত জেএস এর মধ্যে রাখি। আমরা কিন্তু এখনও আমাদের প্রজেক্ট ফোল্ডারটা অর্গানাইজড না, আমি বলে দিচ্ছি, সাজানো না কিন্তু। এখন সাজাবো হচ্ছে আমরা পরের প্রজেক্টে গিয়ে। এখন শুধুমাত্র প্র্যাকটিস করতেছি যে কি কি করব, কি কি করা যাবে। এই ফর্মে সবার উপরে আছে বুটস্ট্র্যাপ, নিচে গিয়ে দেখি তো জেএস আছে কিনা। না, জেএস নাই, jQuery নাই। jQueryর লিঙ্ক আমরা ইউজ করতে পারি এখানে। আবার jQuery যদি চাই এরকম লিখি,
jQuery.com-এ গেলেই হচ্ছে jQuery.com, বিশাল বড় ডাউনলোড বাটন, কম্প্রেসড ভার্সন তো নিব আমরা, সেটা আমরা জানি। আমরা এই কোডটাকেও সরাসরি ইউজ করতে পারি বা এই কোডটাকে সেভ দিয়েও নিয়ে যেতে পারি, সিডিএন হিসেবেও ইউজ করতে পারতাম বা সেভ দিয়ে নিয়ে যে এখানে রেখে দিই jQuery যে কোনো ভার্সন, যে ভার্সনটা আছে সেটা। মাঝখানে কে ঢোকে রে ভাই? ভাই সজীব এবং তানভীর, ক্লাস কিন্তু 7:30টায়, বল যে জানিস না। রিপ্লাই দেখি না, মানে পোস্টে পাইনি তো, সেজন্য ভাবছি যে আজকে ক্লাস ভাই হবে না। তোরা তো খুব ভালো করে জানিস যে আমি ফেসবুকে থাকি কম, এ তো ইদানিং কালে কয়েকদিন ফেসবুকে আসি, তাছাড়া তো ফেসবুকে থাকি না, থাকার সম্ভাবনাটা বেশি শুরুর থেকেই। মাঝে মধ্যে পাসওয়ার্ড ভুলে যায়, কেন ভুলি? এই 3টা জেএস আমাদের লাগবে। জেএস এর সাথে আমরা সবসময় যে কাজটা মানে যে কাজটা করে আসছি আমাদের প্রজেক্ট সেটআপের ক্ষেত্রে, যে জেএস এর মধ্যে ওই যে অ্যাসেটস এর মধ্যে জেএস থাকে, তার মধ্যে প্লাগইনস হিসেবে এগুলো থাকবে, তার সাথে সাথে আমরা কিন্তু নিজেদের script.js রাখতাম। তা আপাতত script.js এখানে রাখবো না, না রেখে আমরা কাজ করি, কাজ করে দেখি কি কি হয়। আমরা একটা জেএস কোড লিখি ভুল জায়গাতে বলতে আমরা কোডটা এখানে লিখি যেটা কাজ করবে না। স্ক্রিপ্ট জেএস কোড নিয়ে এখন টেনশনের কিছু নেই, আমি জাভাস্ক্রিপ্ট দেখাবো কারণ এই প্রজেক্টেই আছে জাভাস্ক্রিপ্ট। আমি শুধু ভ্যালিডেশনটা দেখাচ্ছি কারণ হচ্ছে আচ্ছা ভ্যালিডেশনটা দেখাচ্ছি। তোমরা এই কোডগুলা যখন কোনো কিছু ইমপ্লিমেন্ট করবা, এই কোডগুলা কিন্তু এখানেও লেখা আছে। যে কোড আমরা এখানে দেখাচ্ছি, আমি যে কোডগুলা দেখাচ্ছি তোমাদেরকে, ফাইল ইনপুট সেটাও লেখা আছে এখানে, বা ইন্ডেক্সে যাই, ইন্ডেক্সেও কিন্তু লেখা আছে, এই যে কোড লেখা আছে। তা আমরা ধরে নিই আমাদের ফর্মের, আমি সহজভাবেই দেখাই দিচ্ছি, আমাদের ফর্মের একটা আইডি সেট করে দিতে পারি বা ফর্মের সিলেক্টর হিসেবে একটা আইডি দিই। আইডি দিয়ে দেখি ইউজার ফর্ম একটা আইডি। এই আইডি ধরে আমরা এটাকে ভ্যালিডেট করে নিতে পারি। কিরকম? ধরি ডলার, ভুল জায়গাতে লিখতেছি কোড। আইডি দিলে আমাদেরকে এখানে হ্যাশ দিতে হয়, কেন দিতে হয়? এটাকে বলে হচ্ছে সিলেক্টর। আমরা সিলেক্টর নিয়ে কাজ করি, ভ্যালিডেট এটা। এর মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই কারণ একটা জেসন ডাটা ফরম্যাট দিতে হবে। রুসের মধ্যে আমি সেট করে দিই হচ্ছে কি, কিভাবে সেট করছি, ওকে আলাদা করেই করি। রুলস, তার মধ্যে আবার আমাদের ফর্মে যেতে হবে। কোথায় ফর্মে গিয়ে এখান থেকে দেখতে হবে যে এটার নেম কি, নেম ধরে দিতে হবে। ফার্স্ট নেম আছে, ফার্স্ট নেমে চলে যাই, এটা ফার্স্ট নেম, এটাকে আবার ফরম্যাটে চেঞ্জ করতে হবে। প্রথম হচ্ছে রিকোয়ার্ড ট্রু, এটা দিয়ে দিলাম। শুধুমাত্র এতটুকুতেই কাজ করবে না এখন, কারণ কোডটা অবশ্যই যে কোয়েরির সাবমিট হয়ে যাচ্ছে, আমরা সাবমিট রাখবো না। এই কোডটাতে দেখাচ্ছে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কি বলে, এটা কি বলে, $sign is not defined। তার একটাই মাত্র রিজন হয়, সেটা হচ্ছে এই কোডটা যে এখানে আছে
এ কখনোই jQuery লাইব্রেরিটা পাচ্ছে না, কারণ jQuery লাইব্রেরিটা এর নিচে কল করা। তো jQuery লাইব্রেরিটা এই জন্য HTML করানোর সময় আমি বলছিলাম jQuery লাইব্রেরিটা সাধারণত আমরা হেড ট্যাগের মধ্যে রেখে দিই, এই জেএসটা, বাদ বাকি জেএসগুলো নিচে রাখলে আমার কোনো সমস্যা নাই। এটা এই কোড দুইটা, এই কোডটা যে ভ্যালিডেশনের যে কোড আমরা লিখতেছি, এই কোডটা কমপ্লিটলি ডিপেন্ড করতেছে হচ্ছে jQuery এবং এই দুইটার উপরে। তার মানে হচ্ছে আমার এই কোডটা সব সময় চিরাচরিত নিয়মেই এটা নিচে হতে হবে, তা না হলে আসলে ভ্যালিডেট ফাংশনটা কাজ করবে না। এখন যদি যাই, হয়তো এটা উঠে যাবে, উঠে গেছে। আর সাবমিটের ক্ষেত্রে যেটা হবে, আগেই ও ভ্যালিডেশন দেখতে বলতেছে। এটা হচ্ছে ফিল্ড ইজ রিকোয়ার্ড, আমরা শুধুমাত্র fname এর জন্য করছি, ফিল্ড ইজ রিকোয়ার্ড। তো এই কাজটুকু আমরা এইভাবে না করে আমরা এখানে রুলের সাথে সাথে কমা দিয়ে মেসেজ সেট করে দিতে পারি। মেসেজ যদি সেট করতে হয়, এক্স্যাক্ট এইটুকু কপি করি এখানে রিকোয়ার্ডের জায়গায়, এবার আমরা ট্রুর জায়গাতে একটা স্ট্রিং দিয়ে দিই। স্ট্রিং দিই হচ্ছে ফার্স্ট নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, তারপরে তুমি যা খুশি দিয়ে দাও। খেয়াল করো এখানে প্রথম মানে এখানে যেটা আছে সেটা হচ্ছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। আসলে দিস ফিল্ড কোন ফিল্ড আমরা জানিও না। যাই এবার, হয়তো মেসেজ না মেসেজেস, কে জানে, মেসেজেস প্রবাবলি, তা না হলে তো আসা উচিত। হ্যাঁ, মেসেজেস এটা আসছে। তুমি এটাকে ট্যাগও ঠিক করে দিতে পারো যে কোন ট্যাগের মধ্যে এটাকে দেখাবে। অনেক অপশন আছে এখানে, অনেক ধরনের অপশন আছে, এটা হচ্ছে তোমার ব্যাপার, তুমি কিভাবে ঠিক করবা। আর সাথে খেয়াল করে দেখো এখানে একটা ইরোর ক্লাস আসে, এটার সাথে একটা ক্লাস আসে, সেই ক্লাসে তুমি সিএসএস লিখে দিতে পারো আলাদা করে। এই যে ক্লাস হচ্ছে ইরোর ক্লাস, তুমি এটাকে বলে দিতে পারো যে এই পেজেই লিখে রাখি, আমরা জাস্ট টেস্টিং পারপাজে লিখতেছি এটা, এই কোডগুলো পুরোটাই টেস্ট হচ্ছে আর কিচ্ছু না। এই কোডগুলো পরবর্তীতে যে আবার দেখানো হবে। স্টাইল ডট ইরোর, ফন্ট সাইজ তুমি 12 করে দাও, ফন্ট সাইজ 12 করে দাও, 12 পিক্সেল। কালার দিয়ে দাও হচ্ছে রেড, রেড কালার দিয়ে দাও। কালার হেক্সা কোড ইউজ করতে হয় সবসময়, বা RGB ইউজ করো, সেটা তোমার জন্য ভালো। খেয়াল করে দেখো এবার এটা আসছে, এটাকে তুমি ইটালিক করো কি না করো সেটা তোমার ব্যাপার। প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা ইনপুটের ক্ষেত্রেই এখন আছে হচ্ছে লাস্ট নেম, ইমেল, নেমগুলা নিতে হবে, আইডি না, নেম, লাস্ট নেম, এল নেম আছে, ইমেল আছে, ফোন আছে, এজ আছে। আমরা 5টার ক্ষেত্রেই করি, 4টার ক্ষেত্রেই করি, জেন্ডারটা পরে করি, 4টার ক্ষেত্রেই করি। তার মানে আমাদের কি লাগবে, এটা খেয়াল করো, পেস্ট, এটা পেস্ট করলাম, এটা হচ্ছে এল নেম, ইমেইল, ফোন, এজ, এটা দিলাম। তো মেসেজগুলোও যদি তুমি মনে করো যে না মেসেজগুলো এভাবে, ইভেন এই এজের ক্ষেত্রে এবার চলে আসো, মেসেজ তুমি সেট করে দিতে পারো তোমার মতো করে। এখন যদি যাই, সবগুলাই দেখাচ্ছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। তার মানে তুমি মেসেজে গিয়ে সবার জন্য আবার তুমি এই কাজটুকুই করে দাও। ভাইয়া, আমরা কি এই ভ্যালিডেশনটা ফর্ম পেজেই করব নাকি এটা script.js আলাদা পেজ ক্রিয়েট করে ওখানে করব? ওখানেও করা যায়, এখানেও করা যায়। যদি আলাদা পেজে করি তাহলে কি এটাকে আবার যেমন আমরা ইনক্লুড রিকোয়ার দিয়ে করি ওইভাবে করে দিই, ইনক্লুড করে দিতে হবে? ইনক্লুড করা বলতে যেটা জাভাস্ক্রিপ্টের জন্য আমরা যে কাজটা করি সাধারণত,
এই যে পেজের নিচে এই যে স্ক্রিপ্ট হ্যাঁ ওটা করা আছে, মানে ওটা যদি করা থাকে তাহলে কি এটা ওই পেজে করলে অটোমেটিক এটার সাথে কানেক্টিভিটিটা থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। এখন তোমাদের কাজ হচ্ছে এখান থেকে তোমরা ইজিলি চেঞ্জ করে দিতে পারো, ফার্স্ট নেম রিকোয়ার্ড, লাস্ট নেম রিকোয়ার্ড, যা খুশি তাই। ফার্স্ট নেম, লাস্ট নেম, সবই তো ফার্স্ট নেম হয়ে যাচ্ছে, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, এজ ফিল্ড ইজ রিকোয়ার্ড, এজ, ফোন, ইমেল, এবার সবগুলার টেক্সট চেঞ্জ হবে, আমি জানি চেঞ্জ হবে। এই যে এইজ, এবার দেখো কি কি হয়। এটাতে যদি তুমি লিখো কোনো কিছু, ওটা চলে গেল। এটাতে যদি কিছু লিখো, চলে গেল। ইমেল কিছু একটা লিখো, চলে গেল, যায় নাই। কেন যায় নাই? কারণ হচ্ছে ইমেল বলে দিছে যে ভ্যালিড একটা ইমেল দিতে হবে এখানে। তো ভ্যালিড ইমেল দিতে গেলে দিলাম, ভ্যালিড ইমেল চলে গেল। ফোন নাম্বার চলে গেল, এএসডিএফ দিছে। ফোন নাম্বারের ক্ষেত্রে তোমরা ইউএস ফোন নাম্বার বা বাংলাদেশি ফোন নাম্বার সেটা সেট করে দিতে পারো। এইজের ক্ষেত্রে কেউ লিখবে হচ্ছে 20 বছর, কেউ লিখবে হচ্ছে 20 ইয়ার্স। তা 20 লিখতে পারে অনেকে, 20 ইয়ার্স লিখতে পারে অনেকে, এটা এক একজনের ব্যাপার। মানে সাথে ইয়ার্স ওয়ার্ডটা কেউ অ্যাড করবে, কেউ অ্যাড করবে না। তুমি চাচ্ছ এখানে শুধুমাত্র সংখ্যা হতে হবে, তুমি এইখানে বলে দিতে পারো একটা কমা দিয়ে নাম্বার ট্রু। নাম্বার ট্রু যদি তুমি করে দাও, সেক্ষেত্রে এখন যদি কেউ কোনো কিছু লিখতে চায়, সাথে সাথে বলে দিছে প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার। এটা এখানে কোশ্চেন ছিল হচ্ছে যে এই যে এই কাজগুলি করতেছে, যেটা ভ্যালিড কিনা, ইমেলটা কিভাবে ভ্যালিড হবে, এইগুলি সব কাজ কি যে কোয়ারি ভ্যালিডেশনের ভিতরে আছে নাকি? করা আছে। যেগুলি আমি যে ম্যানুয়ালি করতে চাইছিলাম ওটা আর কি। এটা করে দেওয়া আছে এখানে। এরপরের ব্যাপার হচ্ছে এই যে এজ ফিল্ড ইজ রিকোয়ার্ড লেখা, ভালো কথা। আমি কিছু একটা লিখলাম, এখানে আসছে প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার। ভ্যালিড নাম্বার, এই টেক্সটটাকেও তুমি চেঞ্জ করতে পারো খুব সহজে। কি রকম? এটা ক্লায়েন্টসের রিকোয়ারমেন্টই থাকে যে এই নাম্বারটুকু তুমি এখানে দাও, সেম আর একটা নোড, আর একটা কি ভ্যালু দিয়ে দাও এখানে, হাবিজাবি লিখে দাও, কিছু একটা লিখে দাও। এবার দেখো ওই মেসেজটা আসে কিনা। এবার লিখো, আসছে এটা, তার মানে মেসেজ তুমি চেঞ্জ করতেই পারো, ইচ্ছা করলে মেসেজ চেঞ্জ করে দিতে পারো, সবগুলো এরকম করে আসবে। সাথে মজার ব্যাপার হচ্ছে তোমরা পাসওয়ার্ড এখানে সেট করে দিতে পারো। পাসওয়ার্ডে অনেক সময় হয় হচ্ছে, আমরা যদি কোনো পাসওয়ার্ড ফিল্ড নেই, আপাতত একটা পাসওয়ার্ড ফিল্ড দিয়ে নিই, পাসওয়ার্ড দিয়ে দিই, পাসওয়ার্ড, পাসওয়ার্ড কপি করো, পাসওয়ার্ড পাসওয়ার্ড, ঠিক আছে। তার মানে আমার এখানে একটা ফিল্ড অ্যাড করতে হবে, সেটা লিখতে হবে হচ্ছে পাসওয়ার্ড। খেয়াল করো, পাসওয়ার্ড আমরা রিকোয়ার্ড করে দিতে পারি। পাসওয়ার্ডকে নাম্বার ট্রু করার দরকার নেই, তবে মিন লেন্থ বোধহয় দেয় 6 দিয়ে দিতে পারি। মিন লেন্থ কাজ করবে, দেখা যাক কটা কাজ করবে। পাসওয়ার্ড দিছি, এই যে প্লিজ এন্টার অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার্স। তার মানে তোমার এটাও ভ্যালিডেট করা যায় যে পাসওয়ার্ড এটা না দেওয়া পর্যন্ত তুমি যতই ক্লিক করো, আসলে এটা কোনো দিনও সাবমিট হবে না। তুমি যাও সমস্ত ফর্ম পূরণ করো, যে কোনো একটাকে তুমি বাদ রাখো, ফোন
ফোন নাম্বার ভ্যালিডেট করা যায় আলাদা করে, সেটারও কোড আছে। এজ দিয়ে দিলাম। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি দিলাম 1 2 3 4 5। এখন তুমি সাবমিট করার ট্রাই করো, ও ওইটাতেই ফোকাস করতে থাকবে যে না ভাই এটা ভুল আছে তোমার। বাদ বাকি যখনই তুমি এটাকে পূরণ করে ফেলবা তখন সে সাবমিট করবে ডাটাটা। এটা হচ্ছে যে কোয়েরি ভ্যালিডেশন গেল। আর যেটা করা হচ্ছে, যেটা করতেছে, এত হয়ে লাভ নেই, যে আগাই যেতে পারতেছে ভালো কথা, আগাই যাক। এবার আসি হচ্ছে মাহমুদ ভাইয়ের ব্যাপারে। মাহমুদ ভাই আগাই যাচ্ছে, তোমরা সবাই ওয়েট করো, তোমরা সবাই শিখবা, টেনশনের কিছু নাই, একদমই টেনশনের কিছু নাই। দেখো, যখন আমরা কোনো ফর্ম নিয়ে কাজ করি তখন কিছু সিনারিও ক্রিয়েট করতে হয় নিজে নিজে। সিনারিও কীরকম ক্রিয়েট করতে হয় তোমাদেরকে আগেও বলছি, যে কোনো জিনিস শিখো একটা একটা করে জেনে শিখো। 10টা ফাংশন তুমি ইউজ করতেই পারো, সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তুমি কতটুকু বুঝলা। আমি চাচ্ছি না তোমাদের কোডের মধ্যে আসলে গার্বেজ কোড আসুক। ফরচুনেটলি মাহমুদ ভাই লেখাপড়া করেই ইউজ করতেছে, যেগুলো ইউজ করতেছে ওইগুলাই আমরা ইউজ করবো, কিন্তু জেনে শুনে ইউজ করবো। খেয়াল করো, সিনারিও ক্রিয়েট করো সজীব। এরপরে এতগুলা দিয়ে আমি এই কাজটুকু করলাম, মাঝখানে কতগুলো ক্যারেক্টার গেছে। আবার অনেক সময় হয় না যে আমি লিখলাম, লিখে অ্যাক্সিডেন্টালি এটাতে চাপ পড়ে রয়েছে 3-4টা, বা লিখলাম এখানে 3-4টা চাপ পড়ে রয়েছে। দেখো এই স্ট্রিংটুক কীরকম হয়েছে, সজীব নাম ঠিক এতটুক, এই স্ট্রিংটা এত বড় হয়েছে। যদি সেক্ষেত্রে এরকম কোনো কিছু থাকে, সেক্ষেত্রে তোমরা এই যে নেম ফিল্ড, এটাকে অবশ্যই ট্রিম করে নেবে। ট্রিম করলে আর ট্রিম আছে, এল ট্রিম আছে, তুমি যে কোনো জায়গাতে আর ট্রিম, দাঁড়াও, ট্রিম ফাংশনে যাও, ট্রিম পিএইচপি, অবশ্যই ম্যানুয়ালের থেকে শিখবা, যা শিখবা পিএইচপির ফাংশন সম্পর্কে, যতগুলো ফাংশন শিখবা সবগুলো ম্যানুয়ালের থেকে শিখবা। যদি ম্যানুয়ালের থেকে আর ট্রিম আছে, এল ট্রিম আছে, এগুলা হচ্ছে লেফটের ওয়াইড স্পেসগুলোকে বাদ দেয়, স্ট্রিপ করে দেয়। আর একটা আর ট্রিম হচ্ছে রাইটের, আর ট্রিম হচ্ছে বোথ, এই কাজটুকু করে। তা আর ট্রিম এটা শিখলাম। এবার আর একটা সিনারিও কাজ করে, সেই সিনারিওটা হচ্ছে এরকম যে অনেকে চাই যে ভাই আমার নামটা একটু ভালোভাবে দেখাক, নতুন নতুন HTML শিখছে, ও বললো হচ্ছে বি 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 দিয়ে দিল। এটাতে কি হলো, নতুন HTML শিখছে, বোল্ড হবে, আমি যখন দেখাবো তখন নামটা বোল্ড হবে। ইভেন আমরা যদি সব কিছু পূরণ করে যাই, এটা কি ছিল ইমেল, দেখা যাক কি আসে। ও এটা তো আবার এজ দিতে হবে, এটা অনেকগুলো ক্যারেক্টার দিতে হবে। দেখো খেয়াল করে এটা কীরকম আসছে অ্যারের মধ্যে, খেয়াল করছো? এবং এটা বোল্ড আসছে। তো এটা যাতে না হয় তার জন্য আবার কি করা হয়, এই ট্রিম হওয়া জিনিসটুকুকে স্ট্রিপ ট্যাগস, এই স্ট্রিপ ট্যাগটা দিয়ে দিতে হয়। তো এখন যদি তুমি স্ট্রিপ ট্যাগ দিয়ে দাও, রিফ্রেশ যদি দাও, সেক্ষেত্রে আমরা এখনো ডাটা ভ্যালিডেট করতে পারিনি। দাঁড়াও দেখি, আসছে, দেখি ট্রিম করে কিনা। আচ্ছা দেখাচ্ছে কোনটা ডাটা প্রিন্ট করতেছে, কোন ডাটা এটা। নট এরর্স যদি হয় তাহলে প্রিন্ট করে। কি প্রিন্ট করে? প্রিন্ট পোস্ট, এই পোস্টের ডাটাই তো প্রিন্ট করে দিচ্ছে, এটা তো আর কাজ করতেছে না। দাঁড়া, ইকো, এবার বোঝা যাবে। খেয়াল করো এটা ঠিকই এরকম আছে, এখানে এসে কিন্তু আমার ডাটাটা ঠিক ছোট্ট সজীব দেখা যাচ্ছে, কারণ হচ্ছে ও ভ্যালিডেট করে নিচ্ছে। ঠিক আছে, আবার অনেক সময় হয় যে আমরা
স্ল্যাশ এস ইউজ করি। কীরকম দেখো, এই স্ল্যাশ এর ব্যাপারটা শিখতে গেলে তোমাদেরকে ডাটাবেজের কোডিং আগে শিখে নিতে হবে। আমি আন্দাজে মানে আন্দাজেই শেখাতে চাচ্ছি না, বুঝাইলে হয়তো তোমরা মুখে মুখে বলবো যে বুঝছি। সিনারিও ক্রিয়েট করে দিব, তারপরে এক একটা ফাংশন এখানে অ্যাড হবে। আমি তোমাদেরকে বলছি যে প্রত্যেক কোনটা কখন অ্যাড হবে সেটা আমি জানি, ভালো করেই জানি। কারণ হচ্ছে আমাদের কোডের স্ট্যান্ডার্ড তোমাদেরকে আমি দেখাই দিছিলাম আগেও, যে কোডের স্ট্যান্ডার্ড এরকম হবে না। অবশ্যই কোডের স্ট্যান্ডার্ড হবে হচ্ছে দিন শেষে গিয়ে কোডের স্ট্যান্ডার্ড হবে হচ্ছে অ্যাটলিস্ট এই পর্যন্ত নিয়ে যেতে হবে। অ্যাটলিস্ট কোথায় অবজেক্টে হেল্পারে ইউজার আছে এখানে, অ্যাটলিস্ট এই পর্যন্ত নিয়ে যেতে হবে। তাছাড়া কাজ হবে না, তাছাড়া জবও হবে না, তাছাড়া কাজের কোনো মানও থাকবে না। বাইন্ডিং করে করে কাজ করতে হবে অ্যাটলিস্ট এই পর্যন্ত। কিন্তু আমি যদি তোমাদেরকে এখন বাইন্ড প্যারাম বা বাইন্ড ভ্যালু দেখাই, তাহলে তোমাদের মাথার উপর দিয়ে যাইতে বাধ্য। স্টেটমেন্ট যদি দেখাই, প্রিপেয়ার যদি দেখাই, মাথার উপর দিয়ে যাওয়াটা অস্বাভাবিক কোনো কিছু না। আমি স্টুডেন্ট থাকতে আমারও যাইতো। ওকে, এখন দেখি কি করা যেতে পারে। আমাদের ভ্যালিডেশনের পার্টটা ঠিক আপাতত এই প্রজেক্টের জন্য এতটুকু, এবং যে কোয়েরি ভ্যালিডেট অতটুকু। আমরা এর বেশি গিলতে পারবো। স্ক্রিনটা হ্যাং হয়ে আছে আবার আসছে ভাই। এর বেশি আমরা আসলে গিলতে পারবো না, মানে হজম করতে পারবো না। হজম করলে সেটা হবে না। আমার এখন দরকার হচ্ছে প্রত্যেকটা জায়গাতে প্র্যাকটিস 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 ছাড়া এখন আর কোনো কিছু হবে না। আবার অনেক সময় হবে যে আমরা স্ট্রিপ ট্যাগটাকে ইউজ করতে পারবো না। যেমন সিনারিও একটা বলি, তুমি যদি কখনো তোমার টেক্সট এডিটর ইউজ করো, তোমার কোনো একটা জায়গাতে ব্লগ বা পেজের জন্য করতেছো, টেক্সট এডিটর ইউজ করো, সেখানে তুমি ট্রিম হয়তো ইউজ করতে পারো। কিন্তু যদি তুমি স্ট্রিপ ট্যাগ ইউজ করো, তাহলে ওই যে টেক্সট এডিটরে তোমরা যখন কোনো ওয়ার্ড ফাইলে লিখো, ওয়ার্ড ফাইল যদি তুমি ক্রিয়েট করো, সাপোজ আমি যদি এখানেই একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করি, টেক্সট এডিটরে তুমি যেটা পাবা, এরকম একটা ভিউ পাবা, যেখানে তুমি কিছু একটা লিখবা। কোনো একটা কিছু লিখলা, ধরো এটাই লিখলাম, এটাই নিয়ে যাই কপি করে এখানে বসে, আমি তো অলস মানুষ, এখানে বসে লিখলাম। এটাকে তুমি বোল্ড করলা, এটাকে তুমি বোল্ড করে দিতে পারো, এটা ইটালিক বানাইতে পারো, এটাকে কালার দিতে পারো, কালার দিয়ে দিতে পারো ইচ্ছা তোমার। এটার ফন্ট সাইজ বড় করে দিতে পারো, বড় করতে পারো ইচ্ছা। মাঝখানে একটার কালার, একটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো, বা মাঝখানে একটা রেড করে দিতে পারো। এই জিনিসগুলো না টেক্সট এডিটরে করবা, সেটাই ওয়েবসাইটে দেখাবে। তো সবগুলার ব্যাকএন্ডেই কিন্তু এক একটা করে ট্যাগ অ্যাড হয়ে যায়। এটার ব্যাকএন্ডে কিন্তু একটা ট্যাগ অ্যাড হয়ে গেছে। দেখা যাক, দেখি এটাতে তো আসার কথা না, আসে কি না কোথাও কে জানে। না, এখানে আসবে না। এটাকে যদি আবার তুমি টেক্সট এডিটরে নিয়ে যেয়ে ফেলো না, তাহলে আসবে। তাহলে আসবে, তোমাদেরকে আমি দেখাই কিভাবে আসে। লোকাল হোস্ট, সেদিন কি জানি করতেছিলাম, ডাব্লিউপি টেস্ট, ডাব্লিউপি কিসের জন্য, কোন সাইটটা দেখাচ্ছিলাম ফ্রি ক্লাসে? এগ্রো, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ এগ্রো। এগ্রো ডাব্লিউপি ছিল নাকি ডাব্লিউপি এগ্রো? ডাব্লিউপি, আচ্ছা, ডাব্লিউপি টেস্ট, তারপরে এগ্রো। ডাব্লিউপি টেস্ট এরকম ছিল কিছু একটা। এগ্রোর ক্লাস কালকে নিতেই হবে, ছেলেপেলের সাথে টাইমও কম, কি যে করি। তারপরও কালকে 1 ঘন্টার একটা ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে হবেই।
ছেলেপেলেগুলো ফোন দিয়ে স্যার 1 2 3 4 5 6 আরে কি জানি ছিল এই অ্যাডমিন মনির ভাই আসে না আজকে। আসছে, ভালো কথা। এখন কপি করি এটাকে। কপি করলে আমি যদি পোস্টে যাই, তোমার টেক্সট এডিটরও, ওয়েবসাইটের টেক্সট এডিটরও এরকম থাকবে। তুমি যদি এখানে পেস্ট করো, ঠিকঠাক আছে, কিছুই মনে হচ্ছে না, আছে কিন্তু ভাই। এবার দেখো আসলে কিভাবে HTML অ্যাড হচ্ছে, খেয়াল করছো? তো তুমি আসলে লিখছো হচ্ছে এটা হচ্ছে তোমার কপি করছিলে তুমি। এবার কোডটা দেখো, সবই HTML কোড। তো তুমি যদি স্ট্রিপ ট্যাগ করো, তাহলে এই কোডগুলা, স্ট্রিপ ট্যাগ মানে কি, এগুলোকে বাদ দাও, এই কোডগুলা সাদামাটা হয়ে আসবে, তখন তো ঝামেলা। তার মানে স্ট্রিপ ট্যাগের জন্য আমরা স্পেসিফিক কিছু ফিল্ডে অ্যাড করতে পারি, কিন্তু কিছু ফিল্ডে অ্যাড করতে পারবো। যেমন ডেসক্রিপশন ফিল্ড, যদি সেটা টেক্সট এডিটর হয়ে থাকে, অ্যাড করতে পারবো না। এগুলো মাথায় রেখে রেখে কাজ করতে হবে। আসলো এখন যেটা, সেটা হচ্ছে PHP 3টা ভ্যালিডেশন আছে, ইসের ভ্যালিডেশন আমরা করে রাখছি, jQuery ভ্যালিডেশন করলাম, HTML এ ভ্যালিডেট করে রাখা আছে। এখন আমাদের কাজ হচ্ছে, যখন কোনো রকম ইরর থাকবে না, এই নট সাইন, এক্সক্লেমেশন সাইন হচ্ছে ইরর থাকবে না, যদি কোনো রকম কোনো ইরর না থাকে, দেন আসলে এখানে আর ডাটা দেখানোর দরকার নেই। এখানে ডাটাটা ডাটাবেজে চলে যাবে। ডাটাবেজে যাওয়ার জন্য আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাদের একটা ডাটাবেজ লাগবে। ডাটাবেজ কি? যেখানে আমি আমার ডাটাগুলোকে স্টোর করে রাখতে পারবো। তা আমরা সাধারণত MySQL ডাটাবেজ ইউজ করি। MySQL ডাটাবেজ ইউজ করি কেন? কারণ PHP-র জন্য এটা ওপেন সোর্স, এটা খুব বেশি ভালো, PHP-র জন্য ফাস্টার, আরো বেশি উন্নত হচ্ছে এটা। আপগ্রেড হয় না, দিন দিন আপডেট হচ্ছে। আমরা প্রথমে প্রসিডিউরাল কোডিং করব। দুই ধরনের কোডিং হবে। আপনারা যখনই যাবেন ডাটাবেস কানেক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে গিয়ে দেখবেন আপনারা ভালো হবে আপনার W3 স্কুলসে যান। W3 স্কুলস না, W3 স্কুলসে যে PHP টিউটোরিয়ালের আন্ডারেই থাকার কথা। PHP টিউটোরিয়াল, এই যে হ্যাঁ, PHP টিউটোরিয়াল আন্ডারে আছে MySQL ডাটাবেস। কে কি করে, কে স্ট্যান্ডার্ড ফলো করে, সব কিছু এখানে দেওয়া আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা MySQL মানে SQL-টা যেটা করব সেটা হচ্ছে PDO-তে শিখব। PDO কোথায় আছে? এখানেই কোথায় ওই জায়গা PDO আছে, থাকা উচিত, না থাকলে নাই। PDO-তে করব। প্রথমে তুমি যদি এখানে যাও, কানেক্ট যদি দেখো, কানেক্টের ক্ষেত্রে তুমি দেখবা যে এখানে কোড দেওয়া আছে, অবজেক্ট ওরিয়েন্টেড কোড দেওয়া আছে। অবজেক্ট ওরিয়েন্টেড কোড তোমরা বুঝবা তখনই, মানে একদম সাধারণভাবে যখন বুঝবা যে কোনো কিছু নিউ দিয়ে শুরু করছে। আমি তোমাদেরকে যখন অবজেক্ট ওরিয়েন্টেডের ফোন নিয়ে দেখাচ্ছিলাম, তখন নিউ ফোন কথাটা বললাম, তখন নিউ ওয়ার্ডটা আসছিল। নিউ দিয়ে করলে অবজেক্ট ওরিয়েন্টেড। MySQL একটা হচ্ছে প্রসিডিউরাল আছে, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড আছে, আর একটা আছে হচ্ছে PDO-তে। এটা প্রসিডিউরাল কোড আমরা দেখে নিব আজকে। এটা PDO, এটা কম্পারেটিভলি একটু কঠিন হবে সবার জন্য। তা বাদ দাও, এগুলো দেখে লাভ নেই, এগুলো জানি কি কি করতে হয়, আপাতত বাদ থাকে এগুলো, পরে দেখে নিচ্ছি আর একটু পরে। যখন সমস্ত কিছু ভ্যালিডেট হলো, নিচে থেকে এটাও বাদ দিয়ে দিই, আমি এক ইসে নিয়ে আসি ফর্মটাকে, পরবর্তীতে এগুলোকে অ্যাড করে দিতে হবে। কি হলো? বুঝলাম না।
এই কয়েকটা ফিল্ড নিয়ে খেয়াল করো, ফার্স্ট নেম, লাস্ট নেম বা ইমেল, ফোন, এজ, পাসওয়ার্ড, এই কয়টা নিয়েই কাজ করি, এই কয়টা নিয়েই দেখি। এটা যখন ডাটাবেজে সেভ করতে যাব তখন অবশ্যই আমাদের একটা ডাটাবেস কানেকশন লাগবে। এই ডাটাবেস কানেকশনটা ক্রিয়েট করতে আমি এখানেই লিখি, একটা ফাইল করে নিই, একটা আলাদা ফাইলে ক্রিয়েট করি। কারণ এই ডাটাবেস কানেকশনটা প্রত্যেকটা পেজে লাগবে, যে যে পেজ ডাটাবেজে ডাটা আদান প্রদানের জন্য রেসপন্সিবল, যে যে পেজের থেকে ডাটা আমরা ডাটাবেজে পাঠাবো বা নিয়ে আসবো ডাটাবেস থেকে, সেই সব পেজে এই কানেকশনটা দিতেই হবে। তার মানে আমাকে একটা কমন কানেকশন পেজ রাখতে হবে, যে কানেকশন পেজটাকে আমি ইনক্লুড করে দিতে পারবো বাদ বাকি সমস্ত পেজে। connection.php connection.php তে আমরা প্রসিডিউরালি করি আজকে। ধরো PHP কোড নাও, PHP কোড নিয়ে প্রথমে কথা হচ্ছে তুমি প্রথমে লিখো হচ্ছে হোস্ট, ডাটাবেজের হোস্ট লিখতে হয়। এখন এই হোস্টটা কি হতে পারে, লোকাল হোস্ট। তোমরা সব জায়গায় দেখবা যে কোথাও সার্ভার নেম লেখা আছে, কোথাও হোস্ট লেখা আছে, একই ব্যাপার। যাও হোস্ট লিখো, হোস্ট ইকুয়াল টু আমরা দিয়ে দিই হচ্ছে লোকাল হোস্ট। এই লোকাল হোস্ট হওয়ার পেছনে কারণ হচ্ছে এটা লোকাল সার্ভার, এই যে জ্যাম লোকাল সার্ভার, এটা লোকাল হোস্ট। তার মানে কি এটা ইন্টারনেটের কোথাও গেলে সেখানেও কি লোকাল হোস্ট থাকবে নাকি এটা চেঞ্জ হবে? সার্ভার নেম ডিপেন্ড করে, ইট ডিপেন্ডস। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লোকাল হোস্টই হয়। এখন আপনার ফাইল কি হয় যে আপনি ফাইল রাখছেন এখানে এবং ডাটাবেসটাও এখানে আছে আপনার, সেক্ষেত্রে লোকালি থাকে, লোকাল হোস্ট। কিন্তু ফাইলগুলো এখানে রাখছেন, ফাইল সার্ভার হচ্ছে এটা, আপনার ডাটাবেস সার্ভার হচ্ছে এখানে, তখন ডাটাবেস সার্ভারের চেঞ্জ হয়ে যায়, হোস্ট তখন চেঞ্জ হয়ে যায়, ডাটাবেস কোথায় আছে। আর আমরা এটা যা কিছু করতেছি এটা হচ্ছে আমাদের কাছে ডাটাবেস কানেকশন, এটা ডাটাবেস কানেকশন, তার জন্য আমাদের এটা চেঞ্জ হতে পারে বা না পারে, লোকালের জন্য লোকাল হোস্টে হবে। ওকে, এটা গেল ইউজার নেম। এই ইউজার নেমটা ডাটাবেস যখন অনলাইনে নিব তখন এটা চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে, সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে। লোকালের জন্য যে তুমি চেঞ্জ করতে পারবা না এরকম কোনো ব্যাপার নাই, তুমি চেঞ্জ করে নিতে পারো, সেটা হচ্ছে পরে দেখাবো। তুমি চেঞ্জ করে নিতে পারো, কিন্তু প্রথমত যেটা হয় লোকাল হোস্টের জন্য সবসময় রুট হয়, তা হোস্ট আর এটা ইউজার অনেক পদের আসতে থাকবে। তার মানে তুমি এখানে একটা প্রিফিক্স দিয়ে দাও ডিবি ইউজার, ডাটাবেস ইউজার। ওকে, আর একটা হবে সেটা হচ্ছে $DB পাস, মানে পাসওয়ার্ড, ডিবি পাসওয়ার্ড। এটা লোকাল হোস্টের জন্য সবসময় হবে হচ্ছে নাথিং, কিচ্ছু না লোকাল হোস্টের জন্য। তার মানে এটা কি তুমি চেঞ্জ করতে পারবে না? অবশ্যই চেঞ্জ করতে পারবা। লোকাল হোস্টে লোকাল সার্ভারের জন্য একটা ইউজার আছে রুট, যার কোনো পাসওয়ার্ড নাই। তুমি এরকম করে আরো ইউজার ক্রিয়েট করে নিতে পারো, সেই ইউজারের যদি পাসওয়ার্ড থাকে তাহলে তোমাকে এখানে পাসওয়ার্ড ইউজ করতে হবে, আদারওয়াইজ পাসওয়ার্ড ইউজ করার কোনো দরকার নেই। ঠিক আছে? হ্যালো, জি দাদা শুনতেছি। হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, তোদের তো মুখস্থ হয়ে যাওয়া উচিত, তাই না? জি হ্যাঁ, কারণ এই জিনিসগুলো একই জিনিস। তোর আর সজীবের, তোরা দুইজন, আমি একটু ফ্রি হয়ে নিই।
তোরা তোদের দুজনের ভাই হিসেবে আমার দত্তক নেওয়া উচিত, কারণ তোরা আইবিসিএস এ যেসব ব্যাচে ঢুকিস এই বাদ বাকি লোকগুলা যাতে মনে কষ্ট না হয়, সেই ব্যাচগুলাই না যাদের কমপ্লিট হয় না, হয় তোরা কমপ্লিট করিস না, নাইলে এরা কমপ্লিট করে না। কেন জানি একটা সমস্যা আছে তোদের। আর তোরা তোরা দুইটা, আমি তখন দুইটারে কই, পিএইচপি 97 এ ছিলি তুই নাকি 98 এ নাকি 100? 100 তে ছিলাম। 100 100 গেছে, 101 গেছে, 2 3 4 5 6 7 8 8 নম্বরে আসছিস। মাঝখানে কোনটা কোনটাতে ছিলি না জানি? 100 তে ছিলাম, 103 এ ছিলাম, 108 এ ছিলাম। 107 এ ছিলি তারপরে না? 107 মোটামুটি কমপ্লিট। না 107 এ ছিলাম না। হ্যাঁ কমপ্লিট হয়েছে। 103 এ ছিলি, 103 কিন্তু ঠিকঠাক মতো কমপ্লিট হয়নি। 103 এই তো কোভিড আসলো। হ্যাঁ 103 এ কোভিড আসলো। আরে ভাই এটা তো তোদের দোষ না, এটা কিসের দোষ এটা আমি নিজেও জানি না। কোভিড চলে আসলো কারণ সেই সময় খুব মনোযোগ দিয়ে ক্লাস হচ্ছিল। আমি আইবিসিএস এ তখন থাকতাম, দুপুরে খাইতাম আইবিসিএস এ, আইবিসিএস এ থেকে ওখানে ক্লাস নিতাম, ওরা আমাকে লাঞ্চ দিত, মানে আমি ওখান থেকে বেরোতাম না ক্লাস নেওয়া, খুব মনোযোগ দিয়ে ক্লাস হচ্ছিল। কি জানি হইলো, কোভিড আসলো, বন্ধ। কোভিড আসলে মেইন ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে তোরা দুইটা। আল্লাহ দেখছে যে কোনোভাবেই আর এই ক্লাস বন্ধ হচ্ছে না, হয় সজীবরে তুলে নিয়ে যাও উপরে, নাইলে কিছু একটা করো যে যাতে ওদের ক্লাস বন্ধ হয়। হয়ে গেল ক্লাস বন্ধ। আচ্ছা ঠিক আছে, 5 মিনিটের ব্রেক নে, আমি আসতেছি। হয় আসতেছি। সেরকম করে কাজ চলতে থাকবে। যদি কানেকশন না হয় সেক্ষেত্রে আমাদেরকে দেখাবে হচ্ছে একটা ইরর। তো সেই ইররটা তোমরা এখানে কানেক্টেড না লিখে তোমরা এখানে লিখে দিতে পারো ফেইল। কি কারণে ফেইল হয়েছে সেটাও তোমরা দিয়ে দিতে পারবা। এখানে ধরো তুমি কোনো কিছু দিলা না এবং এখানে রুটের জায়গায় অন্য কিছু দিয়ে দিলাম। আমি যদি এখন এখানে যাই তাহলে অবশ্যই কোনো একটা মাইস্কুয়েল এত আছে কি এক্সিস ডিনাইড ইউজার এত লোকাল হোস্ট ইউজিং পাসওয়ার্ড নো, এই নামে কোনো ইউজার নাই, যার জন্য এই ফেইল কথাটা আসছে। খেয়াল করো ফেইল কথাটার পরে কোনো কিছুই আসে নাই। তোমরা চাইলে মাইস্কুয়েলেরই বিল্ট ইন ফাংশন আছে, মাইস্কুয়েল আয়ের কানেক্ট ইরর, এরকম বিল্ট ইন ফাংশন আছে একটা, প্রবাবলি এটাই দেখি আসে কি। হ্যাঁ আসছে, এক্সিস ডিনাইড, এটা পুরোটা লিখে দিছে যে আসলে কি কারণে হচ্ছে। আমরা যদি এখন এখানে থেকে তুলে নিই, এটা সঠিকটা রাখি, সেক্ষেত্রে দেখা যাক কি দেখায়। কিছুই দেখানোর কথা না, কিচ্ছু নেই। তো এখন আমার এটা আসলে ঠিকঠাক আছে। এই পেজটাকে আমার অন্য কোনো পেজে যেখানে ডাটাবেজের কানেকশন দরকার সেখানে আমাদেরকে ইনক্লুড করে নিতে হবে। তো এখান থেকে আমি একটা কাজ করি, এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করি। ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট করার জন্য কি করতে হয়? ডাটাবেস ক্রিয়েট করার জন্য তুমি এরকম করে, আচ্ছা আমরা কেন মাইস্কুয়েল করি না কারণ প্রসিডিউরাল করি না, কারণ প্রসিডিউরালে আমরা লিমিটেড হয়ে যাই। মাইস্কুয়েল আই করলে যেটা হবে, তুমি যে কোনোটা চুজ করতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। মাইস্কুয়েল আই বা পিডিও যে কোনোটা চুজ করতে পারো। আমি সাধারণত পিডিও করাই, তার একটা রিজন হচ্ছে যে পিডিওতে তুমি আরও এক্সট্রা 12টা ডাটাবেস নিয়ে কাজ করতে পারবা যদি পিডিওর কোড নিয়ে জানো। সেক্ষেত্রে তোমার কাছে অনেক রাস্তা ওপেন হয়ে গেল। আমরা এখন ডাটাবেস ক্রিয়েট করার জন্য কোড লিখি। দেখো এই শুরু হলো হচ্ছে ডাটাবেস কোডিং, এটা ছিল কানেকশনের পরে ডাটাবেস কোডিং শুরু হলো। এখান থেকে ক্রিয়েট ডাটাবেসটা কই আসবে, ডাটাবেসটা কই ক্রিয়েট হবে সেটাও আমি দেখাচ্ছি। ক্রিয়েট ডাটাবেসের প্রথম কথা হচ্ছে
একটা এসকিউএল লিখতে হবে। এটাকে একটা ডলার সাইনের মধ্যে এসকিউএল লিখো। সেই এসকিউএলটা কিচ্ছু না, নাথিং, একটা জাস্ট একটা স্ট্রিংটা সুন্দর করে লিখতে হবে। ক্রিয়েট ডাটাবেসের নেম দিয়ে দাও, ধরো দিয়ে দিলা হচ্ছে অ্যাগ্রোডিবি, ইউজার্স বা অ্যাগ্রো বা অ্যাগ্রোডিবি দিলাম। এটা এভাবে করে না লিখে এই ক্রিয়েট কথাটা হচ্ছে যেহেতু মাইএসকিউএল এর, বড় হাতের লিখো। ডাটাবেস কথাটাও মাইএসকিউএল এর, বড় হাতের লিখো। ক্রিয়েট ডাটাবেস, এটা এসকিউএল লিখছো, এটা কিচ্ছু না, এটা হচ্ছে দিস ইজ এ স্ট্রিং। এটা আর এটা একই জিনিস, কোনো কিছুই পার্থক্য নাই, যতক্ষণ না পর্যন্ত তুমি এটাকে একটা কোয়েরি করতেছো। কোয়েরি করতে গেলে সাথে তোমার কোয়েরির জন্য মাইএসকিউএল আই একটা ফাংশন দিয়ে রাখছে। মাইএসকিউএল কোয়েরি, দাঁড়াও তো এটা কিনা, ডলার কোয়েরি লিখি ইকুয়াল টু I underscore query, MySQL I query। হ্যাঁ, এটার সাথে কিভাবে কোয়েরিটা হবে? কোয়েরিটা হবে এই কানেকশনের থ্রুতে রান করবে হচ্ছে একে, হিসাব বুঝো, এই কানেকশনের থ্রুতে রান করবে একে। এই পেজে কাজ করতে পারতেছি কারণ হচ্ছে কানেকশনটা এই পেজে আছে। এটার পরে ইফ যদি তুমি কোয়েরি করো, ইফ কোয়েরি যদি কোয়েরি হয় তাহলে তুমি লিখে দিতে পারো ইকো ডাটাবেস ক্রিয়েটেড। সাকসেসফুলি, এটা সেমিকোলন। এলস যদি ক্রিয়েট না হয় তাহলে তুমি একটা ইরোর দিয়ে দিতে পারো। এখানে ইরোরটাও ওই যে আগে যেমন ইরোর দিলাম, এটা এরকম ইরোর, এটা চেঞ্জ করে দাও, ইরোর দিয়ে দাও। আর এটা মাইএসকিউএল ইরোর নামে একটা ফাংশন আছে, মাইএসকিউএল আই ইরোর নামে একটা ফাংশন আছে। এই পেজটাকে এখন তুমি যদি রান করো তাহলে ডাটাবেস ক্রিয়েটেড সাকসেসফুলি। ডাটাবেসটা কোথায় ক্রিয়েট হলো? এই ডাটাবেসটা দেখার জন্য আমাদেরকে লিখতে হবে হচ্ছে লোকাল হোস্ট PHP my admin। কি লিখতে হবে? লোকাল হোস্ট PHP my admin। যদি তুমি লোকাল হোস্ট PHP my admin লিখো সেক্ষেত্রে অবশ্যই একটু ওয়েট করতে হবে। এখানে যাওয়া, ডাটাবেস ক্রিয়েট করছিলে কি? অ্যাগ্রোডিবি, এই যে অ্যাগ্রোডিবি নামে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এই হচ্ছে আমার ডাটাবেসের ভিউ। তুমি এখান থেকেও এই কোড না লিখে ইচ্ছা করলে এইখান থেকেও ডাটাবেস ক্রিয়েট করে নিতে পারো। যাও এখানে লিখো অ্যাগ্রোডিবি 2 দিয়ে ক্রিয়েট দাও, দেখো এখানে অ্যাগ্রোডিবি 2 আসছে। এরকম করে ডাটাবেস আসতে পারে। তুমি অপারেশনসে যাও, গিয়ে অবশ্যই এটাকে ড্রপ করে দাও, দরকার নাই, ডাটাবেস ড্রপ করে দাও, ক্রিয়েট করতে পারো। আমি জাস্ট কোডটা একটু দেখাই না, এই কোডে কারোরই লাগে না, সাধারণত খুব কম লাগে। যারা ভালো কোডিং করে তারা হয়তো এটা ট্রাই করে। অনেক সময় হয় সফটওয়্যারের ইনস্টলেশনটাও এখান থেকে করে নিতে হয়। তুমি এখান থেকে install.php-তে যাবা, সেখান থেকে ডাটাবেসের ক্রেডেনশিয়াল দিবা, ক্লিক করবা, আস্তে আস্তে ডাটাবেস ক্রিয়েট হতে থাকবে, টেবিল ক্রিয়েট হতে থাকবে। সেটা অ্যাডভান্সড লেভেল। বলেন স্ট্যান্ডার্ড ওয়ে কোনটা? আমি এখানে লিখে ডাটাবেসটা ক্রিয়েট করব নাকি মাই অ্যাডমিনে মানে ড্যাশবোর্ডে গিয়ে ক্রিয়েট করব? এটা ডিপেন্ড করে কি রকম। আপনার ছোট সফটওয়্যারের ক্ষেত্রে যেগুলো হচ্ছে কি রকম, আপনাকে ইনস্টল করে দিতে হবে ইসেকে, ক্লায়েন্টকে। আপনি ইনস্টল করে দিচ্ছেন, আপনার কাছে সমস্ত ক্রেডেনশিয়াল দিয়ে দিচ্ছে, তখন আর এই এক্সট্রা কোডিং এর দরকার নেই।
কিন্তু এমন সফটওয়্যার আপনি তৈরি করলেন যেটা আপনি বারবার সেল করতেছেন। সেল করার ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি তো সবার কাছে যে ইনস্টল করে দিবেন না, দিবেন? জি না যার যারটা শেষে ইনস্টল করে নেবে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনি তাকে সুন্দর একটা ইনস্টল ইউআরএল দিয়ে দিবেন, যেমন এটা টেস্ট, ধরলাম টেস্ট একটা সফটওয়্যার, সেখানে আপনি দিয়ে দিচ্ছেন install.php। সে যখনই এটাতে ক্লিক করবে তখন আমরা এই যে এই কোডগুলো লিখলাম না, এটা এটা তার জন্য এরকম ফিল্ড আসবে, ফর্মের যেরকম ফিল্ড আসছে আমাদের, জি তার জন্য ঠিক সেরকম ফিল্ড আসবে, এরকম ফিল্ড আসবে যে এটা হবে হচ্ছে হোস্ট নেম লিখো, এটা লিখো। এটা আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সময় দেখে নিছি কিন্তু কি কি আসে, এরকম করে আসতে থাকবে। সে শুধু নেক্সট 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 ক্লিক করবে আর এগুলা ইনফরমেশনগুলো দিতে থাকবে। তখন তার ডাটাবেস এবং ডাটাবেসের টেবিল অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে যে ইনস্টল করে দিতে হবে না। কিন্তু দেখা যায় যে আপনার একটা ক্লায়েন্ট চাইছে এটা, আপনি সফটওয়্যার ওইটা দিয়ে দিলেন যেটা আপনাকে ইনস্টল করে দিতে হচ্ছে, তখন আর এক্সট্রা কোডিংয়ের দরকার পড়ে না। এই জন্য বললাম ইট ডিপেন্ডস সিনারিওর উপরে কীরকম কী হয়। ওকে, এই ডাটাবেস টেবিলটাকে তুমি ড্রপ করতে পারো, ড্রপের জন্য তুমি আলাদা কোয়েরি লিখতে পারো, তারপরে সেটাকেও ড্রপ ডিলিট ডাটাবেস, তখন হবে ডিলিট ডাটাবেস। ডিলিট ডাটাবেস অ্যাগ্রোডিবি একই জিনিস, এখানে শুধু ডিলিট ডাটাবেস DELETE ডিলিট ডাটাবেস। আমরা দেখি রান করি, রান করলে কি হয়। এই বলছি warning SQL is exactly one parameter। কি কিসের জন্য এটা ড্রপ হবে, ডিলিট না তো, ড্রপ হবে, ডিলিট না ড্রপ, DRP এটা এরকম নাকি, ডাটাবেস ডিলিটেড সাকসেসফুলি, ইয়া ড্রপ ডাটাবেস, ডিলিট না ড্রপ করতে হবে। তখন তুমি এখানে যে আর ডাটাবেসটা খুঁজে পাবা না, যাও এখান থেকে হাজির রিফ্রেশ চলে গেল। তা আমরা আসলে ড্রপ করবো না, আমাদের দরকার এরকম একটা ডাটাবেস। একটা আছে কি লিখছি আমি, আবার যাই এই পেজটাতে, ডাটাবেস ক্রিয়েটেড সাকসেসফুলি। তুমি যদি এখন আবার রিফ্রেশ দাও, ডাটাবেস ক্রিয়েট হবে না, বরঞ্চ বলবে যে ইরোর আছে। ইরোরটা কি, সেই ইরোরটা তোমার এখানে MySQL i ইরোর দিলে হয়, হয়তো হওয়ার কথা MySQL i ইরোর। তবে MySQL i ইরোরে এখানে বলে দিছে যে কি লাগে। MySQL i ইরোর এক্সপেক্ট এক্স্যাক্টলি ওয়ান প্যারামিটার। ওয়ান প্যারামিটার বলতে সেই প্যারামিটারটা হচ্ছে আসলে কানেকশন, আসলে কানেকশন। এটাতে যাই, গিয়ে এবার রিফ্রেশ দিই, তখন বলবে এরর ক্যানট ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস এক্সিস্ট। এটা এক্সিস্ট করে কারণ হচ্ছে এখানে ডাটাবেসটা আছে, যার জন্য ওটা দেখাচ্ছে না। এই যে ডাটাবেসটা আছে দেখে দেখাচ্ছিল না। এটা হচ্ছে ডাটাবেস ক্রিয়েশনের পালা গেল। আসি এবার হচ্ছে আরেকটু লেভেল আপ করার পালা। যখন আমার কাছে এক্সিস্টিং কোনো ডাটাবেস থাকবে তখন কানেকশনটা এক ধাপ আগায় যায়। কানেকশনটা এক ধাপ আগায় যায় কেন? তখন আর আমার যেহেতু ডাটাবেস ক্রিয়েট করার পালা নাই, ডাটাবেস ক্রিয়েট করতে হবে না, সেক্ষেত্রে আমার এখানে $db বা db নেম দিয়ে দিই, db নেম ইকুয়াল টু, আমরা আসলে এই নেমটা দিয়ে ডাটাবেস ক্রিয়েট করে ফেলছি। তো আমার কাছে যেহেতু ডাটাবেস আছে, ভালো কথা, তখন ফোর্থ প্যারামিটার হিসেবে আমি কমা দিয়ে ডিবি নেমটা দিয়ে দিতে পারি। এরপরে আমরা এখানে চেক করি যে ডাটাবেস কানেকশন যদি ইরর থাকে বা ইরর না থাকে, তখন আমরা কি এলস দিয়ে দিই, এলস ইকো কানেক্টেড। তখন এই ডাটাবেস টেবিলটাতে কানেক্ট করবে, টেবিলটাতে বলছি এই ডাটাবেস নেমটাতে একবারে কানেক্ট করবে, আলাদা করে ক্রিয়েট করার কোনো প্রয়োজন পড়বে না। কানেক্টেড,
তার মানে আমরা এখন ডাটাবেস এইটার সাথে কানেক্টেড, ডাটাবেস তো অনেক আছে এখানে, ডাটাবেস ওইটার সাথে কানেক্টেড কিভাবে, কারণ ফোর্থ প্যারামিটার হিসেবে আমাদের এক্সিস্টিং একটা ডাটাবেস আমরা ব্যবহার করে দিচ্ছি। এটা হচ্ছে কানেকশানের ক্ষেত্রে গেল। ভালো কথা, কানেকশান শেষ, কানেকশানের এই এলসের পার্টটা থাকবে না, এটা শুধুমাত্র টেস্টিংয়ের জন্য ছিল, বাকিটা যা আছে তেমনই থাকবে, এগুলা কোনো কিছু থাকার প্রয়োজন পড়বে না। এখন এই কানেকশনটা দিয়েই আসলে আমাদের ডাটা ইনসার্ট করতে হবে, ডাটা আপডেট করতে হবে, ডাটা ডিলিট করতে হবে, মানে ক্রুড অপশনটা এখান থেকে হবে। এই ডাটাবেজের কানেকশন সবখানে থাকতে হবে। তো কানেকশন সবখানে থাকতে হবে মানে হচ্ছে আমাদের ইউজার ফর্ম আছে, ইউজার ফর্মেও আসলে আমাদের ডাটাবেজের কানেকশন থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ এইখান থেকে ডাটাবেজে যাচ্ছে। এখানে আমরা কি করতে পারি? ইনক্লুড ওয়ান্স, ইনক্লুড যে কোনো একটা ইউজ করা যেতে পারে, রিকোয়ার বা রিকোয়ার ওয়ান্স যে কোনো একটা করা যেতে পারে। ইনক্লুড কানেকশন ডট পিএইচপি, এই কানেকশন ডট পিএইচপির কারণে আসলে কি হচ্ছে যে আমি এখানে যে কানেকশনটা লিখছি এই কোডটা মূলত আমার এই ফর্মের এখানে পেস্ট করা, ইনক্লুড করার ফলে যেটা হয় আর কি, ওই কোডটাকে এখানে রাখা। তা আমরা যেহেতু বারবার ওই কোডটাকে চেঞ্জ করব না, হতে পারে আমার কাছে ডাটাবেজের নেম চেঞ্জ হচ্ছে, তা আমরা যদি প্রত্যেক পেজে এটাকে রাখতাম, 100 পেজ থাকলে 100 পেজে আলাদা করে চেঞ্জ করতে হতো, সেটা তো আর আমরা করবো না। আমরা এখানে ইনক্লুড ওয়ান্স দিয়ে ইনক্লুড করে নিলাম। ইনক্লুড করার পর আমার কাছে এই কানেকশন ভেরিয়েবলটা আছে। এখন কানেকশন ভেরিয়েবলটা এত বড় করে না লিখে ছোট করেও তোমরা লিখতে পারো, কন লিখে রাখতে পারো, অনেক ক্ষেত্রেই কন লিখে অনেকে লিখতেই পারে। এইখানে হচ্ছে ডাটাবেস যাবে, ডাটাবেজের ডাটাটা, এই ডাটাগুলো ডাটাবেজে যাবে। তো ডাটাবেজে যাওয়ার জন্য কোথায় যাবে? আমার কাছে শুধুমাত্র ডাটাবেসটা আছে। এখন চলে আসে হচ্ছে এক একটা স্পেসিফিক টেবিল। এটা যেমন ইউজার্স, আর লাগবে না, এটা যেমন ইউজারের ফর্ম, তো ইউজারের ফর্মে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ইমেল আছে, ফোন, এজ, পাসওয়ার্ড, এগুলো আছে। তুমি এইখান থেকে ইউজার্স নামে একটা একটা নিয়ে নিতেই পারো, একটা টেবিলের নেম নিয়ে নাও, ক্রিয়েট টেবিল যেমন ইউজার্স। গো যাও, গোতে গিয়ে তুমি প্রত্যেকটা ইউজারের একটা করে আইডি হবে, এটা তোমাকে দিয়ে নিতে হবে প্রত্যেকটা টেবিল ক্রিয়েশনের সময়। আইডি যেটা মাস্ট হবে হচ্ছে অটো ইনক্রিমেন্ট এবং প্রাইমারি কি, ইন্ডেক্স হবে প্রাইমারি কি। এটা গেল, সাথে ইন্টিজার 9, 10 যা খুশি তুমি দিয়ে দিতে পারো। 10 মানে হচ্ছে 9টা 9, 10টা 9, 9টা 9 হচ্ছে 9, এরকম করে তুমি দিতে পারো। 9টা 9 মানে হচ্ছে কত হয়? 9টা 9তে 99 কোটি নাকি? হ্যাঁ, 99 কোটি। তা 99 কোটি ইউজার থাকতে পারবে এই টেবিলটাতে। তো অনেক কোটি ভাই, এত ইউজার আপাতত চিন্তা করে লাভ নেই। এবার আসো, এফ নেম দেওয়া আছে, তার মানে আমি এফ নেম লিখতে পারি। কেন এফ নেম লিখতেছি? কারণ হচ্ছে তোমরা সবসময় একটা জিনিস মেনটেন করো, এই নেম ফিল্ডের সাথে ডাটাবেজে যে আগে তো ডাটাবেজ ডিজাইন হয়, যার জন্য এইখান থেকে নেমগুলা যায় এখান থেকে ডাটাবেজে যায় না। মানে নামটা তুমি আসলে পাবা প্রথমে ডাটাবেজে, তা ডাটাবেজের এই নেমগুলাকে ডাটাবেজের টেবিলের সাথে মিলাই রেখো, তাহলে তোমার অনেক সুবিধা হবে, অনেক ইরর আসবে না। লাস্ট নেম, আর একটা আছে লাস্ট নেম, তারপরে আছে ইমেল, তারপরে আরো আছে, কিন্তু আমাদের আর নাই। আমরা এখান থেকে একটা করে রো অ্যাড করতে পারি, 2টা রো অ্যাড করতে পারি, 3টা রো অ্যাড করতে পারি, 5টা রো অ্যাড করতে পারি, ইচ্ছা আমাদের যে কটা লাগে। ইমেল আছে, তারপরে কি আছে? ফোন নাম্বার ছিল, ফোন নাম্বার, তারপরে ছিল হচ্ছে তোমার এজ, আছে হচ্ছে পাসওয়ার্ড, সাথে তোমাকে অবশ্যই দিতে হবে হচ্ছে কি মনে আছে? ক্রিয়েটেড অ্যাট, মানে ইনসার্ট ডেট বা
created at created at আর একটা হচ্ছে আপডেটেড at কবে আপডেট হয়েছে কবে ক্রিয়েট হয়েছে সেটা দিয়ে দিতে হবে ক্রিয়েটেড সময় তুমি দিয়ে দিতে পারো হচ্ছে টাইম স্ট্যাম্প আর এগুলার ক্ষেত্রে আসো বলি নেমের ক্ষেত্রে একটা নেম কত ক্যারেক্টারের হতে পারে 30 দিয়ে দাও 50 দিয়ে দাও 30 লাস্ট নেম ওয়ার্কার 30 ইমেল ওয়ার্কার 50 দিয়ে দাও ফোন নাম্বার ওয়ার্কার 30 দিয়ে দাও এক্সটেনশন সহ 20 দিয়ে দাও এজ আসলে ইন্টিজার যেহেতু নিচ্ছ তুমি ওখানে নাম্বার বলে দিছিলে ট্রু তুমি ইন্টিজার নিতে পারো টাইনি ইন্ট নিতে পারো ইন্টিজার নাও ইন্টিজার নিয়ে তুমি 4 দিয়ে দাও এটা টাইনি ইন্ট দিয়ে দিই সরি টাইনি ইন্ট দিয়ে 4 দিয়ে দাও মানে ছোট ইন্টিজার টাইম স্ট্যাম্প তো দিয়েই দিলাম তখন আর এখানে কোনো লেন্থ উল্লেখ করতে হবে না এটা কি পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ডের ক্ষেত্রে কেন টাইনি ইন্ট দিলাম ওয়ার্কার দিয়ে দাও 256 দিয়ে দাও আর এটার ক্ষেত্রে চলে আসো হচ্ছে ইন্টিজার না টাইনি ইন্ট 4 দিয়ে দাও ক্রিয়েটেড অ্যাট টাইম স্ট্যাম্প এটা ডেট টাইম দিয়ে দাও আপডেটের সময় ডেট টাইম তুমি ডেট টাইম যদি থাকে তাহলে তোমাকে সেটা ওকে আরেকটা কথা বলি আইডি ক্রিয়েটেড অ্যাট আপডেটেড অ্যাট এটা কোনো ফর্মের থ্রুতে আসবে না তোমাকে পিএইচপি কোডের মধ্যে রেখে দিতে হবে এবার তুমি সেভ দিয়ে দাও সেভ দিলে দেখো তোমার কাছে সুন্দর একটা ইউজার টেবিল চলে আসলো এই টেবিলে আসলে ডাটা অ্যাড হবে ডাটা অ্যাড হবে হচ্ছে ইউজার আইডি নেম ফার্স্ট নেম যা কিছু আছে এগুলো সব অ্যাড হতে থাকবে তা ডাটা অ্যাডের জন্য আমার কাছে অলরেডি এখানে সব জিনিসগুলাই আছে আমাদের এখানে পাসওয়ার্ড নিয়ে আসা হয় নাই পাসওয়ার্ডটাকেও নিয়ে আসি পাসওয়ার্ড এইগুলাকে আমরা ডাটাবেজে অ্যাড করব ডাটাবেজে অ্যাড করা কিন্তু খুব সহজ এতটুকু বুঝছো তোমরা সব জি কথা শুনতে পাচ্ছি না বল ওকে আচ্ছা এটা তো হলো তার মানে তোমার কাছে ডাটাবেস কানেকশন আছে বাদ বাকি সব কিছু ঠিকঠাক আছে ডাটাবেস কানেকশনের তুমি কানেকশন পেয়ে গেলে এখানে এইবার আসো ইরোর যদি না থাকে দেন কি হবে দেন তোমাকে ওই যে মনে আছে আমরা কানেকশনের ক্ষেত্রে কি করছিলাম একটা এসকিউএল লিখছিলাম তা আমার এক্ষেত্রেও কিন্তু একটা এসকিউএল লিখতে হবে ডলার এসকিউএল ইকুয়াল টু চলে আসো তুমি কি এসকিউএল লিখবা তুমি লিখবা হচ্ছে ইনসার্ট ইনটু তো ইনসার্ট ইনটু কথাটা যেহেতু মাইএসকিউএল এর ইনসার্ট ইনটু তারপরে দিবা হচ্ছে তোমার টেবিল নেম তুমি কি রাখছিলা এখানে টেবিলের নাম ইউজার্স নাকি ইউজার্স টেবিলের নাম ছিল ইউজার্স IB6 এর সাথে আমার একটু ঝগড়া করতে হবে ইউজার্স বোর লাগে এই ইউজার্সে তুমি কোন কোন ফিল্ডে ডাটা পাঠাবা এটাকে তুমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে লিখে দাও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দিবা কি কি লিখবা তোমার কাছে কিন্তু অলরেডি এখানে আছে সব ফার্স্ট নেম এই জন্য বললাম সুবিধা হয় তুমি জানো এইগুলাই আছে ডাটাবেজে ফার্স্ট নেম লিখছো কমা দাও প্লাস এই দুটাই ফার্স্ট নেম সব ফার্স্ট নেম ইমেল ফোন এজ চিন্তা করো last time email
ইমেলটাও লিখে দিলাম। ফোন লিখে দিলাম। এজ লিখে দাও। পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে আসলে এগুলা তো ছিল হচ্ছে ডাটাবেজের টেবিলের ফিল্ড নেমগুলো, এই যে এইগুলো তোমার কি এই যে এইগুলা লিখলাম, তা আইডি এবং বাদ বাকিগুলো বাদে এই 6টা বোধ হয়, 6টাই তো, এই 6টা অ্যাড হবে। ওটা ঠিক ছিল। এখন ভ্যালু কোনগুলা যাবে? ভ্যালুজ লিখি। আরে বাবা এরকম করিস না। ওকে, আসতে তো আমি ডিলিট করি এটা। হ্যাঁ, এটা একটু নিচে নিচে লিখতে চাচ্ছি। হ্যাঁ, এইবার এই ইনসার্টের পরে তুমি কি কি লিখবে, কি কি ভ্যালু পাঠাবে খেয়াল করো। আমি ভ্যালুজ হিসেবে এখানে লিখি ভ্যালুজগুলা কি কি যাবে। ভ্যালুজগুলা যাবে হচ্ছে তুমি যা যা পাচ্ছ, যে যে ভেরিয়েবলগুলো তোমার আসবে। এখানে যাই, ফার্স্ট নেম এটা আসছে, এটা যাবে, কমা দাও। লাস্ট নেম এটা যাবে, কমা দাও। ইমেল এটা যাবে, তারপরে হচ্ছে ফোন এজ পাসওয়ার্ড। এটা তো এসকিউএলটা তখনই কাজ করবে যখন তুমি ওই যে বলছিলাম কোয়েরি করবা। খেয়াল করো একই কথা, এই যে কোয়েরি তুমি করছিলে, এই যে কোয়েরি লিখছিলে, কোয়েরি এই লাইনটাই লাগবে আসলে। এটার পরে এইটাকে নিয়ে চলে যায় এটা শেষে। ওকে, আরেকটু ছোট করি এখান থেকে। হ্যাঁ, কোয়েরি কানেকশন এবং এসকিউএল। কানেকশনটা কোথা থেকে পাচ্ছি? কানেকশন পাচ্ছি হচ্ছে এই পেজের থেকে। ওকে, কোয়েরি করলাম ইফ কোয়েরি যদি হয় ইকো ডাটা successfully inserted successfully, তার মানে ইরর থাকলে ইরর দেখাবে। এই যে ইরর থাকলে ইরর দেখাইলো। ইররগুলো সব সলভ হয়ে গেলে যেটা হবে, সব কিছু সলভ যখন হয়ে যাবে, ASDF সেভ ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আসলে ডাটা আমার এখানেও চলে এসেছে। এটা তো ডাটা আমি এটাকে ডিলিট করে দিব, কারণ পাসওয়ার্ডটা আমাদের চেঞ্জ করে নিতে হবে। তো কোনো ইউজারের যদি পাসওয়ার্ড এরকম হয়, এটা তো বিশ্রী। ব্যাপার হয়ে যায়। পাসওয়ার্ডের জন্য মনে আছে মুর্শিদা আপু যে আমরা কোন কোন মেথড ইউজ করতে পারি? মনে আছে দুইটা মেথড দেখাইছিলেন, একটা মেথডে হলো রিকভারি করা যায়, আরেকটা মেথডে রিকভারি হয় না। হ্যাঁ, যেমন আমরা যদি মনে করি যেটা রিকভারি হবে বিআরটি ভুলে গেছি, নিউ পাসওয়ার্ড যা আসবে সেটাকে আমরা নতুন পাসওয়ার্ড দিয়ে MD5, যেটা এখন আর প্রযোজ্য নয়, MD5
এই পাসওয়ার্ডটাকে এমডি5 করে নেবে। কারণ আমরা চলে যাই, আমরা আবার যাই, কিছু একটা লিখি, এখন শুরু হবে আস্তে আস্তে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি ASDF এই আমরা MD5 তো দিছি কিন্তু কাজ তো করিনি। নিউ পাসওয়ার্ড করি, নিউ পাসওয়ার্ড যেটা এখন আর এইখানে যাবে নিউ পাসওয়ার্ড। এবার চলে যাই, রিফ্রেশ দেই, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি আসছে ডাটা একটা। এই দেখো পাসওয়ার্ড কেমন জেনারেট হয়েছে। এটা ডিক্রিপ্ট করা যায়, এটা ডিক্রিপ্ট করলেই আমরা দেখতে অনলাইনের অনেক টুল আছে ডিক্রিপ্ট করার জন্য। আমরা দেখতে পাবো যে ASDF লেখা আছে, কিন্তু আমরা এটা করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে এই চিরাচরিত এই নিয়মে না করে, যেটা আগে করতো সবাই, আমরা এখন করব পাসওয়ার্ড আন্ডারস্কোর হ্যাশ পাসওয়ার্ড। আর একটা ফ্ল্যাগ আছে হচ্ছে ডিক্রিপ্ট, না এরকম ছিল পাসওয়ার্ড হ্যাশ। পাসওয়ার্ড ডিফল্টও দেওয়া যেত, পাসওয়ার্ড ডিফল্ট দিলেও কাজ করতো। ডিক্রিপ্ট BY লিখছি না, CRIPT এরকমই তো, CRYPT। মাথার উপরে যাচ্ছে সব আজকে। পাসওয়ার্ড অথবা পাসওয়ার্ড ডিফল্ট তোমরা দিতে পারো, পাসওয়ার্ড ডিফল্টও দেওয়া যায়, এগুলাকে বলে ফ্ল্যাগ। এবার দেখো পাসওয়ার্ডটা কেমন আসে। রিফ্রেশ দিই, বারবার ডাটা ইনসার্ট করবো না। হ্যাঁ, কোথায় প্যারামিটার পাসওয়ার্ড হ্যাশ 2, আরে স্ট্রিং দিছি। এবার দেখো পাসওয়ার্ডের ধরন কি, এটা দেখো, এটা একটা। আবার দেই, রিফ্রেশ দেই, একই পাসওয়ার্ড যাচ্ছে, কিন্তু এই দুইটা পাসওয়ার্ড আসলে এক না। কপি, এখানে দেখো একই যাচ্ছে কিন্তু এই দুইটা পাসওয়ার্ড এক না। এটার দিকে তাকাও, আবার আমি আর একটা কপি করে এনে বসাই। পাসওয়ার্ড দুটাই ASDF, কিন্তু দুইটা পাসওয়ার্ড কখনোই সেম নয়। মিলাই দেখো, দুইটা কখনোই এক না। এই দেখো, এটা কি শুরু হচ্ছে, এটা হ্যাশ দিছে, এখানতে আবার কি শুরু, এখানে 6 আছে ঠিকই, কিন্তু এখানে A, এখানে P, তার মানে দুইটা পাসওয়ার্ড এক না কখনো। দুইটার জন্যই আমরা ASDF ইউজ করছি। তো সবাই যদি ASDF ইউজ করে, সবাই করতে পারে, কিন্তু এনক্রিপ্টেড ডাটাটা আসলে এক একজনের এক এক রকম আসবে। এই এটা হচ্ছে ডাটাবেজে ডাটা অ্যাড করার পালা। অ্যাড করা হলো, এই অ্যাডগুলাকে যেটা করব আমরা এখন, সেটা হচ্ছে তোমাদের বাসার কাজ হবে হচ্ছে, এইবার দেখো এইবার তোমাকে বাদ বাকি জিনিসগুলোকে অ্যাড করতে হবে। তোমরা অবশ্যই বিপদে পড়বা, সেটা হচ্ছে এটার জন্য, এই হবিজের জন্য বিপদে পড়বা। হবিজে কি আছে দেখি, হবিজের জন্য তোমরা বিপদে পড়বা। হবিজের জন্য তোমাদের কি কি করতে হবে সেটা বলি। হবিজ নামে একটা ফিল্ড রাখবা এখানে,
স্ট্রাকচারে যাবা, এখানে হবিস নামে একটা ফিল্ড রাখবা। সেই হবিগুলা যেটা হবে যে কমা সেপারেটেড ওয়েতে রাখবা। কমা সেপারেটেড ওয়েতে কীভাবে রাখবা? ইমপ্লোড এবং এক্সপ্লোড ফাংশন আছে, তোমরা ইমপ্লোড ফাংশনটাকে ইউজ করবো। ইমপ্লোড কি করে? ধরো basic.php-তে আমি তোমাদেরকে দেখাইছিলাম হবিসের মধ্যে হবিস কি দেখাইছিলাম? দেখাইছিলাম। তার মানে হবিসের কিছু একটা আছে না, সবসময় এটাও রাখবো। ধরো এইখানে আমাদের কি আছে, আমরা যদি হবিজের ক্ষেত্রে যাই, কোথায়? এখানে ক্রিকেট, ফুটবল, ইটিং, এই তিনটা আছে, তিনটাকে নেই, লিখি হচ্ছে ডলার হবিজ, হবি বা ডলার এইজ কিছু একটা লিখলাম, ARRAY অ্যারে, তাড়াতাড়ি করি, একটা, দুটো, তিনটে, চারটে, কমা, এটা দুটো, আর একটা কমা হবে, এর মাঝখানে আবার কমা, এটা আছে। যেটা হবে সেটা হচ্ছে কেউ ক্রিকেট এবং ইটিং সিলেক্ট করবে, তোমাদের কাছে এরকম একটা অ্যারে আসবে ক্রিকেট এবং ইটিং। এটাকে তোমরা কি করবা? আমরা যদি এটাকে প্রিন্টার দেই, _r h দেই, সেক্ষেত্রে basic.php-তে আমরা এরকম দেখতে পাবো অ্যারে। এর আগে হাবিজাবি কোড আছে অনেক, এই যে কোডগুলোর জন্য এরকম দেখাচ্ছে কিছু একটা, এটা দেখতে পাবো। এইটাকে তোমরা ডাটাবেজে সেভ করতে পারবা না সরাসরি। তার মানে তুমি যদি ইমপ্লোড করো এটার এই এইচটাকে, ধরলাম হবিজ এইচ, কি হতে পারে তারা ইমপ্লোড করলে, আচ্ছা ধরলাম যে এটা হবিজ আছে, হবিজ দিয়ে তুমি যেটা করবা সেটা হচ্ছে ইমপ্লোডে তুমি কমা সেপারেটেড ওয়েতে রাখো, কাকে রাখো? এইচ কে রাখো, প্রবাবলি এরকম করে একটা কমা দাও ভেতরে, এরকম রাখো। এখন যদি তুমি ইকো করো, ইকো ডলার হবিজ, সেক্ষেত্রে কি আসে? আরে কই ছিলাম? বেসিকে ছিলাম না? খেয়াল করো এটা কি আসছে? কমা সেপারেটেড ওয়েতে আসছে না দুইটা? আগেটা তো পিএইচপির এই আর এটা দেখাচ্ছে, এটা কমা সেপারেটেড ওয়েতে আসছে না? এখন কিন্তু তোমার কাছে এটা একটা জাস্ট একটা স্ট্রিং। তুমি ধরো ব্রাউজারে যাও, গিয়ে এখানে নেমের ক্ষেত্রে হিসাব করো, বিশ্বাসের জায়গায় যদি কমা সেপারেটেড ওয়েতে তুমি রাখতে পারো, এই দেখো কমা সেপারেটেড ওয়েতে আসে। তার মানে তার হবি কি তুমি এখান থেকে ধরে নিতে পারবা যে ক্রিকেট এবং ইটিং। এডিটের সময় তোমাদেরকে আরেকটু ট্রিক করতে হবে, কারণ তখন ডাটাবেজে যা যা আছে এই কমা সেপারেটেড ওয়েতে সেটাকে আমাদের এটার সাথে মিলাতে হবে, ক্রিকেট এবং ইটিং কিছু একটা বা ফুটবল এরকম, এই দুটো সিলেক্টেড থাকতে হবে। তাই এটা একটু অ্যাডভান্সড, ওটা আমি দেখাই দিব। তো তোমরা যেটা করবা, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই পুরো ফর্মটা নিয়ে, আমি আজকে দিয়ে দিচ্ছি, পুরো ফর্মটা নিয়ে কাজ করবা। কোডও আছে এখানে, ডাটাবেজে সেভ করার জন্য প্রথম পাসওয়ার্ড পর্যন্ত আছে, তোমরা স্ট্যাটাস সেট করবা। এই সেট করার জন্য তোমাদের নিয়মগুলা সেটা আমি বলি। প্রথম কথা হচ্ছে এরকম যে তুমি সিঙ্গেল সিলেক্ট করলা,
তুমি ডাটাবেজে সেভ করার আগে তুমি প্রিন্ট করে নাও কোন ডাটাটা কি পাচ্ছ সেটা আগে দেখে নাও। ডাটাবেজে সেভ করার কোডটা তুমি কমপ্লিটলি বন্ধ করে রাখো, এখন কোনো সমস্যা নাই। তুমি এইখান থেকে দেখে নাও যে আসলে পোস্টের থ্রুতে তুমি কি কি পাচ্ছ। পোস্টের থ্রুতে তুমি প্রিন্ট করো ইকো প্রি প্রিন্টার ইকো প্রি দিয়ে নাও। মনে আছে প্রি কেন দেওয়া হয়? এখন তুমি ডাটাবেজে ডাটাগুলোকে সাবমিট করো। এখানে মেল দিলাম, এখানে সিঙ্গেল, এগুলো দেখে রাখো একটু। বাদ বাকিগুলো ভ্যালিডেট করা আছে, আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে, তা না হলে কাজ হবে না। এজ 20 বা পাসওয়ার্ড কিছু একটা আরও দিয়ে দিই, পাসওয়ার্ড সিঙ্গেল স্ট্যাটাস দিয়ে দাও। এবার দেখো কি কি আসছে হচ্ছে এটা ঠিক আছে, সিঙ্গেলের জায়গায় সিঙ্গেল আসছে, ভালো কথা। জেন্ডারের ক্ষেত্রে দেখো অন আসছে। আমি যদি আবার পেছনে যাই, যে ফিমেলের ক্ষেত্রে যাই, অন আসছে। কেন অন আসতেছে? এই অনটা তোমরা এখান থেকে দেখে আসো, কারণ আমাদের ফর্মে অবশ্যই কিছু একটা ভুল করে রেখে দিছি আমরা। এই জেন্ডার, এখান থেকে তুমি ভ্যালুটাকে ফিমেলের জায়গায় এখানে একটা ভ্যালু দিয়ে দাও। ভ্যালু ইকুয়াল টু ফিমেলের জায়গাতে ফিমেল দিয়ে দাও, ফিমেল লিখে দাও, আর এখানে আবার ভ্যালু দিয়ে দাও, মেল দিয়ে দাও। রিফ্রেশ দাও, আবার পূরণ করো, ফিমেল দেই। এবার তিনটাই দিয়ে দিই, ম্যারিড দেই, পাসওয়ার্ড, এজ, ফোন নাম্বার, ইমেল, IBCS, প্রাইমেক্স দিলাম। এবার দেখো ফিমেল আসছে। এখন তোমার কাছে সব আছে। এই কাজটুকু কিভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে মাত্রই দেখাই দিলাম। হবির কাজটা কিভাবে করতে হবে সেটা মাত্র দেখাই দিলাম। পাসওয়ার্ডের কাজ দেখাই দিছি। বাদ বাকি সবগুলো তোমরা ফিল্ডগুলোকে একটা একটা করে এখানে অ্যাড করে নিয়ে নেক্সট ক্লাসে আমাকে দেখাবা, আমি যাত্রার কাছে দেখতে চাইতে পারি। স্ক্রিন শেয়ার করে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ওকে।